দেখুন বড় সাহেব, ছোট সাহেব আবার টাকা নিয়ে নিয়েছে। আবার আবার ওইটাই আজকে পুঁজি ছিল। ওই টাকাতে মায়ের ওষুধ আনতে হবে কালকে। আবার মাছ কিনবো, সংসার চালাতে হবে। আমি কি করবো? আমার সঙ্গে চাঁদা চাইছিল, কিন্তু আমি বসে মাছ বিক্রি করি না, আমি ঘুরে ঘুরে মাছ বিক্রি করি। তাই আমি দিতে রাজি হইনি। ছোট সাহেব বলেছে আমার বাবা দিত। বাবা বসার জায়গা পেয়েছিল তাই টাকা দিত। আমি তো ঘুরে ঘুরে মাছ বিক্রি করি। আমি কেন টাকা দেব? কিন্তু ছোট সাহেব শুনছে না। আমি বললাম বলে উল্টো আমাকে মারধর করছে। বাবা, তোমার কি হলো? তুমি কথা বলছো না কেন? বাবা, তোমার কি কষ্ট হচ্ছে? বাবা, আমি আর বাঁচবো না। তুই আমার বড় ছেলে, এই সংসারের দায়িত্ব তোর। তোর মা আর তোর ভাই বোনকে তুই দেখিস। ওরা ভালো নয়, ওরা আমাকে অনেক অপমান করেছে, যা আমি সহ্য করতে পারছি না। তবে বাবা, তুই হেরে যাবি না, তুই মাথা উঁচু করে বাঁচবি। ওই মানুষগুলোর কাছে কোনোভাবেই মাথা নত করবি না। বহু কষ্টে এ কথাগুলো বলে সিরাজ আহমেদ চোখ বোঝে। অনেক বাবা বলে চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু তার বাবা কোনো সাড়া দেয় না। আমাদের গল্পের হিরো অনিক জাহির আহমেদ। তার বয়স এখন 19 বছর। কলেজে পড়ছে, 2 ভাই ও 1 বোন আর মা আছে। বাবা এক জায়গায় বসে মাছ বিক্রি করত, কিন্তু কাউন্সিলর শরাফত হাসান পার্টি অফিস তৈরি করেছিল। আর যাওয়ার রাস্তা খুব ছোট ছিল, গাড়ি ঢুকছিল না, সেজন্য রাস্তা চওড়া করতে চাইলে সিরাজ আহমেদও কিছু দোকানদারকে সেখান থেকে সরিয়ে দেয়। সিরাজ আহমেদ অনেক অনুরোধ করেছিল রাস্তার পাশে একটুখানি জায়গায় মাছ বিক্রি করতে দেওয়ার জন্য, কিন্তু কাউন্সিলর রাজি হয়নি, অনেক অপমান করে। এতে সিরাজ আহমেদ খুব কষ্ট পায়। সেই চিন্তা থেকে তার হার্ট অ্যাটাক হয় এবং সে মারা যায়। অনেকের মা মায়া বেগম চিন্তায় পড়ে যায়, কি করে সংসার চলবে, ছেলে মেয়েদের কি করে মানুষ করবে। তখন অনেকের বাবার এক বন্ধু অনেককে মাছের ব্যবসা করতে বলে, এক জায়গায় না বসে মাছ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে বলে। তার পরামর্শে অনেক বাজার থেকে লোন নেয় আর নিজে ব্যবসা শুরু করে। মা, কালকে একটু রাত থাকতে ঘুম থেকে উঠে পড়বো, তাই ফোনে অ্যালার্ম দিয়ে রাখছি। এই শীতে তোমার ওঠার দরকার নেই। কেন বাবা, অত রাতে? তুই তো 5টার সময় বাজারে যাস। কালকে কাউন্সিলরের মেয়ের বিয়ের অর্ডার পেয়েছি। ওরা অনেক মাছ অর্ডার করেছে। আমি রাইহানকে বলে রেখেছি, ও যাবে আমার সাথে। বাবা, কাউন্সিলরের লোকটা ভালো নয়, ও তোর বাবাকে অপমান করেছিল। মা, আমি ব্যবসা করি, আমার চোখে সবাই সমান। ও টাকা দেবে, আমি আমি ওকে মাছ দেব, তার বাইরে কোনো সম্পর্ক নেই। মানছি ওনার জন্য বাবা অপমানিত হয়েছিল, কিন্তু এখন তো কিছু করার নেই মা। আমি যদি অর্ডারটা না নিতাম তাহলে অন্য লোক নিত। এখানে আমারই তো ক্ষতি হতো। ব্যবসার ক্ষেত্রে এসব দেখলে চলবে না। ছেলের মুখে এই কথা শুনে মায়া বেগম আর কিছু বলল না, প্রসঙ্গ পাল্টে বলল, আর কত পরিশ্রম করবি বাবা, এবার তো একটু নিজের দিকে তাকা। তাকাবো, আগে ছোট ভাই আর বোনটা বড় হয়ে যাক, ভাই সংসারের হাল ধরুক, তখন আমি আবার অনেকটা ফ্রি হতে পারবো। ছেলের কথা শুনে মায়া বেগম আফসোস করে বলল, সব আমাদের ভাগ্য, তা না হলে এই বয়সে কেউ বাবাকে হারায়? তোর বাবা তো ভালো মানুষ ছিল। ওরা যদি তোর বাবার সাথে এরকম না করতো, তাহলে হয়তো তোর বাবা আজকে আমাদের ছেড়ে চলে যেত না। আর কত বয়স হয়েছিল মানুষটার। যা হয়ে গেছে তা ভেবে তো লাভ নেই মা। বাবা, তুই কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাবি। তোর বাবার স্বপ্ন ছিল তুই অনেক বড় অফিসার হবি। হ্যাঁ মা, আমি কলেজ না গেলেও আমার বন্ধু আকাশ আমাকে সাহায্য করে। পরীক্ষার সময় হয়তো ব্যবসার একটু ক্ষতি হবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। আজকে অনেক এসেছে কাউন্সিলরের বাড়ি। কাউন্সিলরের মেয়ের বিয়ে। বিয়ে উপলক্ষে কাউন্সিলর মাছের অর্ডার দিয়েছিল। অনেককে দেখে এগিয়ে আসে কাউন্সিলর শরাফত হাসান আর বলে, তুমি কি তাহলে রনিক, সিরাজের ছেলে? কাশেম তোমাকে মাছের অর্ডার দিয়েছিল? হ্যাঁ স্যার। ঠিক আছে, মাছগুলো দিয়ে যাও। ঠিক তখনই সেখানে আসে শরাফত হাসানের একমাত্র ছেলে মনিরুল। সে অনেকের উদ্দেশ্যে বলল, এই, তোকে যে মাছের অর্ডার দিয়েছিল, আর এত ছোট ছোট মাছ কিনেছিস কেন? এই ছোট মাছ দিয়ে কি হবে? জানিস না আমার বোনের বিয়ে?
আর এই বিয়েতে ছোট মাছ দেওয়া যায়? তুই এক্ষুনি এই মাছগুলো নিয়ে চলে যা। মনিরুলের কথা শুনে অনেক বলল, সাহেব, আপনি কি বলছেন? এত বড় মাছ আর আপনি ছোট বলছেন? কোনো কথা নয়, তুই এক্ষুনি এই মাছগুলো নিয়ে চলে যা। আমাদের অন্য জায়গা থেকে মাছ আসবে। সাহেব, আমি অনেক টাকা দিয়ে মাছগুলো কিনেছি। যদি আপনারা মাছ না নেন, আমার অনেক ক্ষতি হয়ে যাবে। এতগুলো মাছ আমি কাকে দেব? আমি কোনো কথা শুনবো না, এক্ষুনি মাছ নিয়ে চলে যাবি। তুই এনেছিস কেন মাছ? তোকে কে অর্ডার দিয়েছিল? মনিরুলের কথা অনেক মন খারাপ করে বলল, আমাকে কাশেম অর্ডার দিয়েছিল। আপনার বাবা নাকি কাশেমকে বলেছিল। কাশিমের কি অধিকার আছে অর্ডার দেওয়ার? আমার বোনের বিয়ে আমি অর্ডার দেব? আমার সাথে কথা বলেছিস? তোকে যে অর্ডার দিয়েছে তার সাথে কথা বল, যা গিয়ে। মনিরুলের এই ব্যবহার তার বাবা সারাফাত হাসান ভালোভাবে নিল না। সে বলল, আমি কাশেমকে বলেছিলাম দায়িত্ব নিতে, ওই অর্ডার দিয়েছে। তা তুই এরকম করছিস কেন? মাছগুলো কোথায়? ছোট, এগুলো বিয়ের বাড়ির লোককে দেওয়া যাবে? সমস্যা হবে না? সারাফাত হাসানের কথায় রেগে গিয়ে মনিরুল বলল, বাবা, তুমি এসব বিষয়ে কথা বলবে না। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারোনি? তুমি আমাকে না জানিয়ে কেন কাশেমকে বলেছো? খাবার সময় যদি ছোট মাছ দেওয়া হয়, পরে শ্বশুরবাড়ির লোকরা কি বলবে? তখন তো তারাই নিন্দা করবে। কত বোনের কথা ভাবিস, জানতে বাকি নেই। আজকে আবার দেখাতে এসেছিস। বোনের উপর দরদ। তুই যা এখান থেকে, আমি মাছগুলো নেব। তুমি একদম মাছ নেবে না। আমি জাহাঙ্গীরকে বলে দিয়েছি এক্ষুনি মাছ নিয়ে আসবে। জাহাঙ্গীর যদি মাছ নিয়ে আসে, তাহলে ওর মাছগুলো কি হবে? কি হবে সেটা ও বুঝে নেবে, আমাদের কি। তারপর মনিরুল অনেকের উদ্দেশ্যে বলল, ওই, তুই মাছ নিয়ে বিদায় হ, আর এখানে একদম আসবি না। মনিরুলের কথায় অনেক কাঁদো কাঁদো ভাবে বলল, সাহেব, এরকম করবেন না। আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি লোন নিয়ে মাছ তুলেছি। তুই যাবি এখান থেকে? অনেক অনেক অনুরোধ করলো কিন্তু মনিরুল তার কথা শুনলো না। অনেক হাত জোর করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, সাহেব, আমার কথা শুনুন। এর জন্য আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি আমি বিপদে পড়ে যাব সাহেব। গেট আউট। অনেক লোন নিয়েছিল, ভেবেছিল এই বড় অর্ডারটা পাওয়ার পর লোন একটা শোধ হয়ে যাবে। একে সে নতুন ব্যবসা শুরু করেছে, এরই মধ্যে যদি ধাক্কা খায় সে সামলাবে কি করে? সে সব ভাবতে ভাবতে অনেকের চোখে জল চলে আসে। অনেক চোখের জল মুছতে মুছতে মাছ নিয়ে সেখানে চলে আসে। সে কি করবে ভাবতে পারে না। সে যখন চলে আসছিল, একটা লোক তখন গাড়ি নিয়ে মনিরুলদের গেটের সামনে দাঁড়িয়েছিল। অনেকের চোখের জল দেখে সে বিষয়টা বুঝতে পারলো। কিছুটা দূরে একটা গাছের তলায় মাছগুলো নিয়ে অনেক মাথায় হাত দিয়ে বসে আছে। তখন কাশেম তার কাছে আসে আর বলে, আজ আমাদের জন্য তোর ক্ষতি হয়ে গেল, কিন্তু আমি কি করব বল? সারাফাত চাচা আমাকে বলেছে, তাই তো আমি তোকে অর্ডার দিয়েছিলাম। কিন্তু মনিরুল ওই শালা শয়তান এরকম করবে আমি ভাবতে পারিনি। সরি অনিক। তুই তো আগে ভালো করে ওদের সাথে কথা বলতে পারতিস। আমার কত টাকা লস হয়ে গেল তুই জানিস? আমি লোন করে টাকা নিয়েছি। আমাকে তো টাকা শোধ দিতেই হবে। বুঝতে পারছি ভাই, কিন্তু কিছু করার নেই। তুই এক কাজ কর, ওই মাছগুলো নিয়ে ঘুরে ঘুরে বিক্রি কর। এত মাছ কি করে বিক্রি করব? শুধু অর্ডার ছিল বলে আজকে আমি বেশি মাছ এনেছি। তা না হলে আমার কাস্টমার যেমন সেই রকম মাছ নেই। কিন্তু এখানে প্রায় 1 কুইন্টালের ওপরে মাছ আছে। আমি কি করব বল? দেখ ভাই, আজকে বিয়ে বাড়িতে ব্যস্ত আছি। সারাফত চাচা অনেক দিন আগেই বলে রেখেছিল তার মেয়ের বিয়েতে যেন দেখাশোনা করে রাখি, তাই আমি পারবো না। তা না হলে তোর মাছ আমি কিছুটা বিক্রি করে দিতে পারতাম। কথাটা বলে কাশেম চলে যায়। কাশেম আর অনেক পাশাপাশি বাড়ি, দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক। কাশেম সারাফাত হাসানের কাছে কাজ করে। ওকে দায়িত্ব দিয়েছিল যেহেতু অনেকের বন্ধু, তাই অনেককে অর্ডারটা দিয়েছিল। অনেক নতুন ব্যবসা শুরু করেছে, যদি কিছু টাকা পায় সেটা ভেবে কাশেম অর্ডার দিয়েছিল। কিন্তু মনিরুল সেটা হতে দিল না। অনেক গাছতলায় বসে আছে। ঠিক সেই সময় এক ব্যক্তি আসে অনেকের কাছে আর অনেকের উদ্দেশ্যে বলে, আমি সব কথা শুনেছি। মনিরুল তোমায় কি বলেছে? তোমার মন খারাপ, মাছ ওরা নেয়নি বলে। অনেকের মন সত্যি খারাপ ছিল। সে সেই ব্যক্তি কথা শুনে আচমকা তার দিকে তাকালো আর বলল, হ্যাঁ, চাচা অর্ডার দিল
বিয়ে বাড়িতে মাছ নেবে বলে, অথচ মাছ নিল না। আমি লোন করে টাকা নিয়ে মাছ তুলেছি, আমার তো ক্ষতি হয়ে গেল। আর এত মাছ আমি কি করে বিক্রি করব বলুন তো? তাছাড়া বৃষ্টি পড়ছে, এরকম বাজারে মাছ নিয়ে যাওয়া তো অসম্ভব। অনেকের কথা শুনে শাহজাহান তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না বাবা, তুমি মাছগুলো আমাকে দাও। আমার হোটেল আছে, আজকে একটা জন্মদিনের অনুষ্ঠান হবে, তারা খাওয়ার অর্ডার দিয়েছে, দুপুরের খাওয়ার দাওয়ার হবে। আমি মাছগুলো ওখানে কাজে লাগাবো। আসলে আমি একটু দরকারে মনিরুলের পাশে হারুনদের বাড়িতে এসেছিলাম, আর বাড়ির গেটের বাইরে থেকে সব কথা শুনেছি। তারপর দেখলাম তুমি চোখে জল মুছতে মুছতে ওই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলে। আমার বিষয়টা খুব খারাপ লাগছিল। তুমি লোন করে টাকা নিয়ে মাছ কিনেছো, যদি না নেয় তাহলে তোমার তো ক্ষতি হবে। তুমি মাছগুলো আমাকে দাও, আর 10 মিনিটের মধ্যে আমার হোটেলের সামনে চলে এসো। এটা আমার হোটেলের ঠিকানা। অনেক ঠিকানাটা নেয়। তারপর অনেক 10 মিনিটের মধ্যে সেই হোটেলের কাছে চলে আসে। সেখানে মাছ দিয়ে টাকা নিয়ে সে বাড়ি চলে আসে। শাহজাহান একজন বিজনেসম্যান, তার হোটেল আছে আর শপিং মল আছে। শাহজাহান অনেককে বলল, জানো তো বাবা, যার কেউ নেই তার আল্লাহ আছে, কখনো ভেঙে পড়বে না। আমি তোমার বিষয়ে হারুনের মুখ থেকে সব শুনেছি। তোমার বাবার মারা যাওয়ার পর তুমি সংসারের হাল নিজের হাতে তুলে নিয়েছো, নিজের ব্যবসা শুরু করেছো, নিজের মা ভাই বোনের দায়িত্ব নিয়েছো। খুব ভালো ছেলে তুমি। এবার থেকে এখানকার অর্ডার আমি তোমাকেই দেব। আমার হোটেলে মাঝে মাঝে ছোটখাটো অনুষ্ঠান হয়, আমি তো মাছ কিনি। এবার থেকে তুমি এখানে মাছ দেবে, আর সাথে সাথে আমি তোমাকে পেমেন্ট দিয়ে দেব। জানো তো, হালালের পথে থাকলে আল্লাহ সব সময় তোমাকে সঙ্গ দেবে। মনিরুল যেটা করেছে সেটা ঠিক কাজ করেনি, আর ওর বাবা সারাফাতও আরেকটা চিটিংবাজ, মহা শয়তান লোকটা। নিজেকে সবার সামনে মহান দেখায়, অথচ ভেতরে শুধু শয়তানি বুদ্ধি। অনেক সব কথা শুনলো কিন্তু কিছু মন্তব্য করলো না। সে বাড়িতে এলে তার মা বলল, তুই সেই রাত থাকতে বেরিয়েছিলিস আর এখন বাড়ি ঢুকলি কেন বাবা? তুই তো বললি আজকে বিয়ে বাড়ি, মা খুব বেশি দেরি হবে না, আমি মাছগুলো দেবো আর চলে আসবো। তারপরে তোর আসতে বেলা 2টো বেজে গেল। অনেক সব কথা তার মাকে বলে না। অনেক জানে তার মা চিন্তা করবে। বাবা মারা যাওয়ার পর থেকে মা নানা কারণে অসুস্থ হয়ে পড়েছে। তাই অনেক তার মাকে বলল, মা, মাছ দিয়ে ওদের সাথে একটু বসে গল্প করছিলাম, বিয়ে বাড়ির ব্যাপার তো। তারপর খাওয়া দাওয়া করে আসছি, ওরা বলল খাওয়া দাওয়া করে যেতে, তাই ওদের অনুরোধ আমি আর ফেলতে পারিনি। অনেকের কথা তার মা সরল মনে বিশ্বাস করলো আর বলল, ও এই ব্যাপার, তুই আমাকে ফোন করে জানাবি তো। আমি চিন্তা করছিলাম তোর জন্য আমরা খেতে বুঝতে পারছিলাম না। কনা বলছি বড় ভাই আসুক, তারপর একসাথে খাবো। তোমরা খেয়ে নাও মা, আমি খেয়ে এসেছি, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে অনেক ফ্রেশ হতে যায়। আর অনেকের ছোট বোন কণা তার মাকে বলল, মা, আমরা ভাইয়ার জন্য বসে আছি আর ভাইয়া বিয়ে বাড়ি থেকে খেয়ে এলো। মাছ দিতে গেছে, ওরা তো খাইয়ে ছাড়বে, তুই চল তোকে ভাত দিই। অনেক এলে তার বোন কণা তার কাছে যায় আর বলে, বড় ভাইয়া তোর কাছে একটা জিনিস চাইবো, তুই দিবি আমায়? কণার কথা শুনে অনেক তার মাথায় হাত বুলিয়ে দেয়। এই বোনটা তার বড় আদরের। সে বলল, তুই চেয়েছিস আমি দিইনি, এরকমটা হয়েছে নাকি? তুই বল কি চাস। সামনের 5 তারিখে আমার বন্ধু জান্নাতের জন্মদিন, আমাকে দাওয়াত করেছে আর যেতে বলেছে। তার জন্মদিনে গেলে ওকে তো গিফট দিতে হবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই বড় ভাইয়া। ছোট ভাইয়াকে বলেছিলাম, ছোট ভাইয়া বলেছে ওর কাছে টাকা নেই, মাও দিতে চাইছে না। তুই কিছু একটা কিনে দিবি বড় ভাইয়া? ঠিক আছে বোন, কিনে দেবো। তখন পাশ থেকে ওর মা মায়া বেগম বলল, ওই রকম বড়লোক জন্মদিন বাড়িতে তোকে যেতে হবে না। মা, ওরা বড় লোক হলে ফারিয়া কিন্তু ভালো মেয়ে, ও আমার খুব ভালো বন্ধু মা। হোক বন্ধু, তবু তুই যাবি না, কারণ আমার পছন্দ নয়। মায়ের কথা শুনে কণার মনটা খারাপ হয়ে যায়। সেটা দেখে অনেক বলল, কণা, মা যখন বারণ করছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে, মার কথা শুনতে হয়। ভাইয়ের কথা শুনে কণা অভিমানী করে বলল, ভাইয়া, মা কিন্তু আগে এরকম ছিল না, বাবা মারা যাওয়ার পর থেকে মা কিরকম বদলে গেছে।
মেয়ের কথায় পাশ থেকে তার মা মায়া বেগম বলল, মানুষ তো দেখে শেখে। আমি অনেক ঘাটে জল খেয়েছি, তাই এ কথা বলছি। তুই হয়তো যাবি, কিন্তু তোর পোশাক ভালো নেই, ওরা তোকে অপমান করবে। আর আমি ওর মায়ের স্বভাব জানি। স্কুলে কথা বলিস ঠিক আছে, কিন্তু খুব বেশি বন্ধুত্ব করবি না। আজকে অনেক মাছের আড়তে এসেছে মাছ কিনতে। যে ভদ্রলোক মাছের আড়তে মাছ দেবার কাজ করে, অনেক লক্ষ্য করলো সে কিছুদিন যাবত আসছে না। অনেক মাছের আড়তদারকে বলল, চাচা, কিছুদিন হলো লক্ষ্য করছি গুলশান চাচা আসছে না। চাচার কি কিছু হয়েছে? অনেকের কথায় আড়তদার রহমত আলী বলল, না বাবা, ও আসেনি। বলেছিল ওর বড় মেয়েটাকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেজন্য ওর মন খারাপ। মেয়েটা কোথায় গেল কে জানে। সমস্ত আত্মীয়র বাড়িতে খোঁজ নিয়েছে, কিন্তু মেয়েটা কোথাও যায়নি। এই সবে 18 বছর বয়স, এই বয়সে মেয়েরা কোথায় চলে গেলে একটু চিন্তা হয়। আমি মেয়েগুলোকে চিনি, মেয়েগুলো খুব ভালো, খুব শান্ত স্বভাবের। ওরা তো খারাপ কাজ করবে না। রহমত আলীর কথা শুনে অনেক বলল, ও আচ্ছা চাচা, আজকে বেশি মাছ নেব না। আজকে আমি কলেজ যাব, তাই তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তুমি খুব ভালো বাবা। আমি তোমার চাচির কাছে গল্প করি, অনিকের মতো ছেলে হয় না, কত পরিশ্রমী ছেলে। বাবা মারা যাওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। লোন নিয়ে মাছ ব্যবসা শুরু করেছে। আড়ত থেকে সে মাছ কিনে আবার ঘুরে ঘুরে মাছ বিক্রি করে। তার সাথে আবার সে পড়াশোনাও করে। এরকম ছেলে সকল বাবা মা কামনা করে। অনেক যখন ঘুরে ঘুরে মাছ বিক্রি করছিল, ঠিক সেই সময় কাউন্সিলরের ছেলে মনিরুলের একটা চেলা আসে। তার নাম রাজন। সে অনেকের উদ্দেশ্যে বলল, অনেক, তুই দাঁড়া, তোর সাথে কথা আছে। রাজনের কথায় অনেক দাঁড়িয়ে পড়ে আর বলে, আমার তাড়া আছে, কলেজ যাব, তুই তাড়াতাড়ি বল। অনেকের কথায় রাজন রেগে গিয়ে বলল, যত তাড়া থাক, আজকে তোকে আমাদের সাথে যেতে হবে। কোথায় যাব? মনিরুল স্যারের অফিসে। রাজনের কথা বুঝতে না পেরে অনেক বলল, মনিরুল স্যারের অফিসে? কিন্তু কেন? জানি না, স্যার তোকে নিয়ে যেতে বলেছে। বলেছে তোকে দেখতে পেলে যেন ওর অফিসে নিয়ে যাওয়া হয়। রাজনের কথা অনেক তার পকেট থেকে মোবাইলটা বের করে টাইমটা দেখে নেয়। দেখে 9:30 বেজে গেছে। তাই সে রাজনের উদ্দেশ্যে বলল, আজকে হবে না, 9:30 বেজে গেছে। আজ কলেজ যাব, গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আমি কালকে যাব। কালকে নয়, তোকে আজকেই যেতে হবে। অনেক করে স্যার বলে দিয়েছে, তুই যদি না যাস তাহলে স্যার আমাদেরকে বকাবকি করবে। তুই চল। রাজনের কথা অনেক কিছু বলতে গেলে রাজন বলতে দেয় না। সে জোর করে অনিককে নিয়ে গেল। অনিক অফিসে গিয়ে দেখলো মনিরুল পায়ের উপর পা দিয়ে চেয়ারের উপর বসে আছে আর চা খাচ্ছে। রাজন মনিরুলকে গিয়ে বলল, স্যার, অনেককে ধরে নিয়ে এসেছি। রাজনের কথা মনিরুল অনেকের আপাদমস্তক দেখলো, তারপর বলল, তা বাবার ব্যবসাটা করছিস খুব ভালো কথা, কিন্তু বেটা তুই আমাদেরকে চাঁদা দিচ্ছিস না কেন? মনিরুলের কথা অনেক বলল, চাঁদা? কিসের চাঁদা? তুই জানিস না ব্যবসা করলে চাঁদা দিতে হয়, আর সেই চাঁদা পার্টির ফান্ডে যায়। এটা তো সবাই জানে। তখন তো তোর বাবা আমাদেরকে দিত। মনিরুলের কথা বুঝতে পেরে অনেক বলল, বাবা বাজারের ভেতরে এক জায়গায় বসে বিক্রি করতো, সেজন্য সবাইকে যেমন ওটা চাঁদা দিতে হতো, বাবাকেও দিতে হতো। কিন্তু আমি তো বসে বিক্রি করি না, আমাকে সাইকেলে করে মাছ ফেরি করতে হয়। সেখানে আমি কেন তোমাদেরকে চাঁদা দেব? অনেকের কথা মনিরুল রেগে যায় আর বলে, বসে বিক্রি করবি কি ঘুরে বিক্রি করবি সেটা আমার দেখার দরকার নেই। তুই আমাদের এলাকার ছেলে, ব্যবসা করছিস, সুতরাং তোকে চাঁদা দিতেই হবে। তোমাদের যদি এরকম কোনো নিয়ম থাকে তাহলে আমার কিছু করার নেই। আমি কোনো পয়সাই তোমাদের দেব না, তোমরা যা করার করে নাও। অনেকের কথাটা শেষ হওয়ার সাথে সাথে মনিরুল সজোরে অনেকের গালে চড় মারে আর দাঁত কিরমির করে বলল, দুদিনের ছেলে, খুব কথা শিখে গেছিস না? তোর বাবা তো ব্যবসা করতো, সে তো কখনো আমাদের সাথে এইভাবে কথা বলেনি, আর তুই কথা বলতে এসেছিস? আমার বাবার কোনো সাহস ছিল না, তাই বলতে পারিনি। আমার মধ্যে সাহস আছে, তাই আমি বলছি। তোমরা যেটা করছো সেটা ঠিক কাজ করোনি। একে তো তোমরা আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছো। তোমাদের পার্টি অফিসে রাস্তা হবে বলে আমার বাবাকে জোর করে ওখান থেকে দোকান তুলে দিয়েছো। তার ওপর বাবাকে অনেক অপমান করেছো।
বাবা অসুস্থ হয়ে পড়েছিল, যার ফলে বাবার মৃত্যু হয়েছে। এই, তোর খুব সাহস হয়ে গেছে না? তোকে এখানে কবর দেব, তুই একটা কথাও বলবি না। 500 টাকা বের কর। আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই না? দেখছি, দাঁড়া। কথাটা বলে মনিরুল জোর করে অনেকের পকেটে হাত দেয়, দেখে কর করে 4টে 500 টাকার নোট আছে, সেটা নিজের পকেটে ঢুকিয়ে নেয়। আর এতে অনেক কান্না করা শুরু করে দেয় আর বলে, সাহেব, ওই টাকাটা নেবেন না। ওই টাকা থেকে আবার বাইরের ওষুধ আনতে হবে, আবার কাকে মাছ কিনতে হবে, তার উপর আবার সংসার খরচ আছে। সাহেব, আমি ভুল করে ফেলেছি। ওই টাকাটা নেবেন না। ওই টাকা নিলে আবার ক্ষতি হয়ে যাবে। অনেক যখন কান্না করতে করতে কথাগুলো বলছিল, ঠিক তখনই অফিসে ঢুকে মনিরুলের বাবা কাউন্সিলর শরাফত হাসান। অনেককে দেখে শরাফত হাসান বলল, কি হয়েছে অনেক? কান্নাকাটি করছিস কেন? শরাফত হাসানের কথা শুনে অনেক কান্না করতে করতে বলল, দেখুন বড় সাহেব, ছোট সাহেব আবার টাকা নিয়েছে। আবার আবার ওইটাই আজকে পুঁজি ছিল। ওই টাকাতে মায়ের ওষুধ আনতে হবে কালকে, আবার মাছ কিনবো, সংসার চালাতে হবে। আমি কি করবো? আমার সঙ্গে চাঁদা চাইছিল, কিন্তু আমি বসে মাছ বিক্রি করি না, আমি ঘুরে ঘুরে মাছ বিক্রি করি। তাই আমি দিতে রাজি হইনি। ছোট সাহেব বলেছে আমার বাবা দিত। বাবা বসার জায়গা পেয়েছিল, তাই টাকা দিত। আমি তো ঘুরে ঘুরে মাছ বিক্রি করি। আমি কেন টাকা নেব? কিন্তু কিন্তু ছোট সাহেব শুনছে না। আমি বললাম বলে উল্টো আমাকে মারধর করছে। অনেকের কথা শুনে শরাফত হাসান খুব রেগে গেল আর ছেলেকে বলল, তোর কি হয়েছে মনুরুল? তুই কেন ছেলেটার উপর এই ধরনের জুলুম করছিস? দেখতে পাচ্ছিস তো ওর বাবা মারা গেছে, ওর মা অসুস্থ। এইটুকু একটা ছেলের কত দায়িত্ব। আর তুই, তোর লজ্জা করে না? তুই টাকাটা ফেরত দিয়ে দে। শরাফত হাসানের কথা মনিরুল রেগে গেল আর বলল, আমি টাকা দেব না, তুমি যা করতে পারো করো। এগুলো ঠিক নয়, এভাবে টাকা নিস না। ছেলেটা এইসব দিয়ে ব্যবসা শুরু করেছে। দিয়ে দে বলছি, টাকাটা নিবি না। তারপর শরাফত হোসেন মনিরুলের কানে কানে বলল, সামনে ইলেকশনে এসে গেছে, এখন একটু সমাজসেবা করতে হবে। তাই গরিবদের কাছ থেকে টাকা নিবি না, তা না হলে উপর মহলে খারাপ বার্তা যাবে, শেষে টিকিট পাবো না। কথাটা বলে শরাফত হাসান মনিরুলের থেকে জোর করে টাকাটা নিয়ে অনিককে দেয় আর বলল, যা অনেক, টাকাটা নিয়ে বাড়ি যা, মায়ের ঔষধ এনে দিবি। টাকাটা হাতে নিয়ে অনেক শরাফত হাসানের উদ্দেশ্য বলল, অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ দিয়ে অনেক চলে যায়। অনেক চলে যেতে মনিরুল তার বাবার উদ্দেশ্য বলল, তোমার যে আর কত রূপ দেখবো তার ঠিক নেই। ছেলের কথায় হাসতে হাসতে শরাফত হাসান বলল, তোকে তো আমি আগেই বলেছি, ভিক না সাজলে ভিক্ষে পাওয়া যায় না। ভোটের সময় একটু একটু দেখাতে হয়। এই ঘটনার জন্য বাড়ি আসতে অনেকের দেরি হয়ে যায়। ছেলে বাড়ি আসছে না দেখে তার মা রাস্তায় অপেক্ষা করছিল। অনেককে দেখে তার মা বলল, বাবা, তোর এত দেরি হলো কেন? আমি কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। তুই বলি ভাত খেয়ে কলেজে যাব, কখন আমার রান্না হয়ে গেছে, আর তুই এত দেরি করে এলি। মায়ের কথা অনেক মিথ্যে বলল আর বানিয়ে বানিয়ে বলল, আজকের বাজার খুব খারাপ ছিল মা, মাছ বিক্রি করতে দেরি হলো, সেজন্য আসতে দেরি হয়ে গেল। আজকে কলেজে আর যাব না। অনেকের কথা তার মা বিশ্বাস করলো, সে আর কিছু বলল না। এদিকে শরাফত হাসান মনিরুলকে উদ্দেশ্য করে বলল, তুই এত বোকা কেন মনিরুল? শোষো মেরে হাত বন্ধ করার কি দরকার? ওর কাছে কত টাকা আছে যে ওকে আঘাত করতে গেলি? আমাদের উদ্দেশ্য ছিল ওর বাবার আর যে সমস্ত লোকের দোকান ছিল সেগুলো তোলার, আর সেসব তো হয়ে গেছে। আর ও এখন এই সবে ব্যবসা শুরু করছে। এখন ওর সাথে খারাপ কিছু করিস না। পরিবারকে সামলাতেও হিমশিম খাচ্ছে। ওর বাবা তো টাকা পয়সা কিছুই রেখে যায়নি, তাই ওর পিছনে না লেগে আমাদের খুব বড় লোকদের দিকে নজর দিতে হবে। তারপর সেই মেয়েটার খবর কি? বাবার কথা মনিরুল বলল, মেয়েটা যেখানে থাকা সেখানেই আছে। ঠিক আছে, যথাসময়ে মেয়েটার ঠিকানা পাঠিয়ে দিয়ে দেবো।
শরাফত হাসান এলাকার কাউন্সিলর আর তার ছেলে মনিরুল এলাকার নামকরা গুন্ডা। বয়স ২৬ বছর। শরাফত হাসান হলো মুখোশধারী শয়তান। এলাকায় খুব মিষ্টি মিষ্টি কথা বলে প্রকাশ্যে সে তার শয়তানি দেখায় না। তার ছেলেকে সে সবকিছু শেখায়। ছেলে যখন ভুল করে আবার সবার সামনে সে ছেলে হয়ে ক্ষমা চায়। সে ছেলেকে শেখায় যে কিভাবে মানুষের সাথে থেকে মিষ্টি ব্যবহার করে বুকে ছুরি মারতে হয়, যাতে মানুষ আমাদের মুখোশ দেখতে না পায়। আজকে মনিরুল এসেছে তার গোপন ডেরায়, আর একটা মেয়েকে সেখানে হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে। মনিরুল এসে মেয়েটার গালে হাত দিয়ে বলল, ডার্লিং, তুমি আর কত সহ্য করবে তোমার এই কষ্ট? আমি যে আর কিছু দেখতে পাচ্ছি না, প্লিজ তুমি এবার শুধু হ্যাঁ বলো। দেখবে আমি তোমাকে রানী করে রাখবো, তোমাকে নিয়ে আমি সুখে ঘর বাঁধবো, এই জায়গা থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। কথাটা বলে মনিরুল আয়রার মুখটা খুলে দেয়। আয়রা চিৎকার করে বলে, শয়তান, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। আমি মরে গেলেও কখনো তোর মতো জানোয়ারকে ভালোবাসবো না। ভালো তো তোমাকে বাঁচতেই হবে, কারণ আমার হাত থেকে যে তোমার মুক্তি নেই। মরে যাব। মরতে দেব না, আমার বুকের মাঝেই তোমায় লুকিয়ে রাখবো। তাই এখন কিছু খেয়ে নাও, যদি না খেয়ে থাকো দুর্বল হয়ে পড়বে, তখন তারা আমার সঙ্গে ঝগড়া চিৎকার চেঁচামেচি করতে পারবে না। তোমাকে স্ট্রং হতে হবে, বুঝতে পারছো ডার্লিং? কথাটা বলে মনিরুল খাবারটা জোর করে আয়রাকে খাইয়ে দেয়। আয়রা প্রথমে খেতে না চাইলে শেষে মনিরুলের ধমকে খেতে বাধ্য হয়। এদিকে আজকে অনেক এসেছে গুলশান রহমানের বাড়িতে। গুলশান রহমানের দুটো মেয়ে, বড় মেয়ে আয়রার বয়স 18 বছর আর ছোট মেয়ে মিথিলা, যার বয়স 13 বছর। আয়রাকে আজ দুদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক সে খবরটা জেনে দেখা করতে এসেছে। অনেক দেখে গুলশান রহমান মাথায় হাত দিয়ে বসে আছে আর তার স্ত্রী বিছানায় শুয়ে আছে। অনেক বলল, চাচা, তুমি দুদিন কাজে আসোনি শুনলাম, তোমার নাকি বড় মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বাবা, আজ দুদিন হলো আমার মেয়ে আয়রাকে খুঁজে পাচ্ছি না। থানায় গিয়েছিলে? গিয়েছিলাম, কিন্তু ওরা ডায়েরি লিখলো না। বলল ভালো করে খোঁজ করুন, দেখুন হয়তো কারোর সাথে চলে গেছে। আমি চারিদিকে খুঁজেছি, আমার আত্মীয় স্বজন, কিন্তু মেয়েটা কোথাও সন্ধান পাচ্ছি না। আমার মেয়েটা স্বভাবে খুব ভীতু ছিল, ও কখনো খারাপ কাজ করতে পারে না। ঠিক আছে চাচা, এখন তাহলে থানায় চলুন, ওদের বলবেন আমরা অনেক খুঁজেছি, পাইনি। আপনারা অন্তত একটু চেষ্টা করুন। কথাটা বলে অনেক গুলশান রহমানকে নিয়ে থানায় যায়, কিন্তু থানায় পৌঁছাবার আগে মনিরুলের চেলা রাজন অনেককে বলল, কোথায় যাবি তুই? এই বুড়োটাকে নিয়ে তুই কি মরতে চাস? রাজনের কথা শুনে অনেকে একটু অবাক হয়ে যায়। তারপর সে বলল, তুই এভাবে কথা বলছিস কেন? চাচা ওর মেয়েকে 2 দিন ধরে খুঁজে পাচ্ছেন না, তাই থানায় গিয়েছিল। ওরা ডায়েরি নেয়নি, বলেছে মেয়ে নাকি কারোর সাথে চলে গেছে। কিন্তু চাচার মেয়ে ওরকম স্বভাবের নয়, তাই আমি চাচাকে নিয়ে থানায় যাচ্ছি। ভালো করে পুলিশকে বলবো। একদম থানায় যাবি না, মেরে এখানেই কবর দিয়ে দেব। চুপচাপ এখান থেকে চলে যা। চাচার মেয়ে কারোর সাথে চলে গেছে, পুলিশ ঠিকই বলেছে। তুই আর এই ঝামেলায় জড়াস না। যেমন মাছ বিক্রি করে খাচ্ছিস সেরকম খা। রাজনের হুমকি শুনে অনেক আর কিছু বলে না। সে একবার গুলশান রহমানের দিকে তাকিয়ে থাকে। গুলশান রহমান মাথা নত করে নেয়। রাজন চলে গেল। অনেক গুলশান রহমানকে বলল, সত্যি করে চাচা রাজন যেটা বলল সেটা সত্যি, আপনার মেয়ে কারোর সাথে চলে গেছে। অনেকের কথায় গুলশান রহমান কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না বাবা, আমি কিছু জানি না। গরিবের কাছে সম্মানের দাম অনেক বেশি, তাই সম্মানটার ওরা শেষ করে দিল। আমার মেয়েটাকে ওরা বাঁচতে দিল না। চাচা আপনি কি সব বলছেন? ওরা বলতে কারা? অনেকের কথায় গুলশান রহমান আর কিছু বলল না। সে বাড়ির মুখে রওনা হলো। তারপর অনেক সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুটা যাওয়ার পর একটা মেয়ের মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেল। এই যে শুনছেন, আপনাকে বলছি। একটা মেয়ের মিষ্টি কণ্ঠস্বরে অনেকের পা থেমে যায়। সে দাঁড়িয়ে পড়ে। তারপর মেয়েটা হাঁপাতে হাঁপাতে তার কাছে আসার বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে। অনেক মেয়েটার আপাতমস্তক লক্ষ্য করলো, দেখলো মেয়েটা তার থেকে অনেকটাই ছোট। সে তখন বলল, হ্যাঁ বলো। আমার নাম মিথিলা, আমি গুলশান রহমানের ছোট মেয়ে। আমি জানি আপনি এসেছেন বাবার সাথে দেখা করতে, আপুর ব্যাপারে খোঁজ নিতে। বাবাকে নিয়ে থানায় যাচ্ছিলেন, কিন্তু ওই রাজন আপনাকে যদি নিষেধ করে। ভাইয়া, আপনি রাজনের কথা শুনবেন না, ও ভালো নয়, ও শয়তান।
মনিরুলের চেলা ওরা। আমার আপুকে তুলে নিয়ে গেছে। আপু আমাকে বলেছিল মনিরুল অনেক দিন থেকে আপুর পিছু লাগছিল, আপুকে প্রপোজ করেছিল, কিন্তু আপু রাজি হচ্ছিল না। বাবা তো এসব বিষয় কিছুই জানে না। আপু আমাকে বলেছে, তাই আপনি ওই রাজনের কথা শুনবেন না। ওই শয়তানটা সব জানে। আপনি বাবাকে নিয়ে থানায় যান, অন্তত একটা মিসিং ডায়েরি করুন। জানি থানায় গিয়েও কোনো লাভ হবে না, তবু চেষ্টা তো করা যেতে পারে। বাবা গিয়েছিল, বাবাকে ওরা উল্টোপাল্টা কথা বলেছে। এবার আপনি বাবাকে নিয়ে যান, দেখুন যদি কিছু করতে পারেন। আমার আপু খুব ভালো মেয়ে, ও কারো সাথে চলে যায়নি। আমি তো জানি আমার আপু কোনো ভুল করতেই পারে না। প্লিজ আপনি একটু সাহায্য করুন। মিথিলার কথাগুলো মন দিয়ে শুনলো, তারপর অনেক বলল, আমি জানি ওই মনিরুল ভালো লোক নয়। আমি যদি যাই ওরা আমার ক্ষতি করতে পারে। অনেকের কথায় মিথিলা রেগে গিয়ে বলল, আপনি কিরকম পুরুষ মানুষ, একটা হুমকিতে ভয় পাচ্ছেন? আপনার সাহস নেই সত্যের মুখোমুখি দাঁড়ানোর? আমি তো বললাম সবটাই জানি, আর আপনি সাহস করে থানায় যেতে পারবেন না? আমি বাবার মুখে শুনেছি আপনার নাকি আর্মিতে কাজ করার খুব ইচ্ছে আছে, কিন্তু সামান্য বিষয়ে আপনি যদি এত ভয় পান, তাহলে দেশের হয়ে লড়বেন কি করে? একটা মেয়েকে যখন আপনি সুরক্ষিত রাখতে পারছেন না সবকিছু জানার পরেও, তাহলে দেশের জন্য আপনি কখনো লড়তে পারবেন না। আপনি একটা কাপুরুষ। ছি, আপনাকে বলাই আমার ভুল হয়েছে। আজ আমার আপুর সাথে যা হয়েছে, আল্লাহ না করুক কালকে এই একই ঘটনা যদি আপনার বোনের সাথে হতে পারে, তখন কি করবেন? হাতে চুরি পরে বসে থাকবেন? রক্ষা করবেন না নিজের বোনকে, নিজের মাকে, নিজের পরিবারকে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে মিথিলা চলে যায়। মিথিলার কথা শুনে অনেক আর কিছু বলে না, সেও সেখান থেকে চলে যায়। সে বাড়িতে গিয়ে মিথিলার কথাগুলো খুব চিন্তা করতে থাকে। বারবার তার মনে মিথিলার ছবি ভেসে ওঠে, আর ওই কথাগুলো সে মনে মনে চিন্তা করতে থাকে আর বলে, সত্যি তো, তার মধ্যে এতটুকু সাহস নেই, সব জানার পরও একটা মেয়েকে সে রক্ষা করতে পারছে না। আর যদি আমার বোনের সাথে সেম ঘটনা ঘটতো তখন? না, আমি ভাবতে পারছি না আর। আমাকে কিছু করতেই হবে। অনেক যখন এসব নিয়ে চিন্তা করছিল, ঠিক সেই সময় তার রুমে বোন কণা আসে আর বলে, ভাইয়া কি ভাবছিস তুই? কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? বোনের কথা স্বাভাবিক হয়ে অনেক বলল, হ্যাঁ বল, কি বলছিস? এতক্ষণ ধরে কি চিন্তা করছিলিস? কিছু নয়, বল কেন ডাকছিলিস? বুঝতে পারছি তুই তোর ব্যবসা নিয়ে চিন্তা করছিস। চিন্তা করিস না, কালকে তোর মাছ দেখবি সব বিক্রি হয়ে যাবে, তুই লস খাবি না। বোনের কথা অনেক হেসে ফেলে আর বোনের মাথা হাত বুলিয়ে বলে, আমার পাগলি বোন কোথাকার। না রে, আমি একটু অন্য বিষয়ে চিন্তা করছিলাম। বল কেন ডাকছিস? মা তোকে খেতে ডাকছে। জানিস আজকে আমি রান্না করেছি, খেয়ে বলবি কেমন হয়েছে। হঠাৎ তুই রান্না করতে গেলি কেন? মায়ের কি শরীর খারাপ? খাওয়া দাওয়ার পর অনেক আর বসে থাকতে পারলো না। সে গুলশান রহমানের বাড়িতে গেল, দেখলো মিথিলা তার মায়ের কাছে বসে আছে। দুজনে চোখাচোখি হলে মিথিলা চোখ নামিয়ে নেয়। অনেক গুলশান রহমানকে বলল, চলুন চাচা, থানায় যাব। অনেকের কথা শুনে গুলশান রহমান একবার অনেকের মুখের দিকে তাকালো আর একবার মিথিলার মুখের দিকে, তারপর অনেককে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, অনেক চলো, আর বসে থাকলে হবে না, অনেক দেরি হয়ে যাবে। তারপর অনিক আর গুলশান রহমান থানায় গেল। থানায় তখন অফিসার রাসেল ছিল। অনিক গুলশান রহমানকে দেখিয়ে পুলিশ অফিসারকে বলল, স্যার, কিছুদিন আগে এই চাচা এসেছিল ওর মেয়ের জন্য একটা মিসিং ডায়েরি লিখতে, কিন্তু আপনি সেটা লেখেননি কেন স্যার? তারপর আপনি চাচাকে বলেছেন মেয়ে নাকি কারোর সাথে চলে গেছে। এটা কিরকম কথা স্যার? উনি সব জায়গায় খুঁজেছেন কিন্তু পাননি। আর ওনার মেয়ের স্বভাব খুব ভালো। আর যদি কিছু মেয়েটা করেই থাকে, অন্তত বাবাকে না বললেও তার ছোট বোন বা মাকে বলতে পারতো। ওদের সাথে বন্ধুর মতো সম্পর্ক, কিন্তু ওরাও কিছু জানে না। ওনাদের সন্দেহ হচ্ছে কেউ মেয়েটাকে তুলে নিয়ে গেছে। তাই আপনি একটা ডায়েরি করুন আর খোঁজ লাগান। অনেকের কথা শুনে রাসেল রেগে গিয়ে বলল, তুমি ওনাদের পরিবারের কে হন যে ওনাদের জন্য মিসিং ডায়েরি করতে এসেছেন? ওনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমি ওনাদের শুভাকাঙ্ক্ষী।
আমি ওনাদের ভালো চাই। তাই ওরা যখন দুঃখ করে আমাকে বলল, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই চাচাকে নিয়ে এসেছি। প্লিজ স্যার, আপনি অন্তত একটা মিসিং ডায়েরি লিখে মেয়েটাকে খোঁজার চেষ্টা করুন। ওরা যখন কথা বলছিল তখন থানায় একটা আর্মি অফিসার বসেছিল। তার নাম আকবর মির্জা, বয়স 30 বছর। সে এসেছে লোকাল থানায় কিছু তথ্যের জন্য। হঠাৎ অনেকের কথা শুনে তার ভালো লেগে যায়। সে অফিসার রাসেলকে বলল, স্যার, আপনি কেন মিসিং ডায়েরি লেখাননি? এগুলো ঠিক নয়। ওনার মেয়েকে উনি খুঁজে পাচ্ছে না, তাই তো উনি এসেছে ডায়েরি করতে। আপনারা যদি ওনাদের পাশে না থাকেন, ওনারা কোথায় যাবেন? পুলিশ প্রশাসন তো মানুষকে সাহায্য করার জন্যই থাকে, আর আপনি সেখানে হাত তুলে নিয়েছেন। এটা ঠিক নয়। ওরা গরিব মানুষ, ওরা তো আর লোকাল থানা ছাড়া কিছু চেনে না। তাই আপনি মিসিং ডায়েরি লিখে নিয়ে খোঁজার চেষ্টা করুন। যদি ওনার মেয়ে চলে যায় সেটাও আপনারা খুঁজে নিলে জানতে পারবেন। আর্মি অফিসারের কথা রাসেল কিছু বলে না। সে তখন গুলশান রহমানকে জিজ্ঞাসা করে, আপনার মেয়ের নাম কি আর বয়স কত? আমার বড় মেয়ের নাম আয়রা, তার বয়স 18 বছর। কদিন হলো পাওয়া যাচ্ছে না? আজ 4 দিন হলো। ঠিক আছে, মেয়ের একটা ফটো দিয়ে যান, আর আমরা খোঁজার চেষ্টা করছি। আর আপনারা কাউকে সন্দেহ করেন? পুলিশ অফিসারের কথায় গুলশান রহমান তখন অনিকের মুখের দিকে তাকালো। অনিক চোখের ইশারায় সবকিছু খুলে বলতে বলল। তারপরে গুলশান রহমান বলল, হ্যাঁ স্যার, কাউন্সিলরের ছেলে মনিরুল কদিন ধরে মেয়েটার পিছু লাগছিল। ভয়ে মেয়েটা বাইরে বের হতে পারতো না। মেয়েটা সবই উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছিল, আর ওই দিন ছিল মেয়েটার প্রথম কলেজের দিন। আর সেদিন থেকে মেয়েটা বাড়ি আসেনি। আমার সন্দেহ হচ্ছে এই কাজটা এই মনিরুল করেছে, তাই ওর বিরুদ্ধে আমার অভিযোগ আছে। ঠিক আছে, আমরা দেখছি। এখন আপনারা আসতে পারেন। এদিকে ওরা চলে গেলে অফিসার রাসেল ফোন করে মনিরুলকে বলল, স্যার, একটু সাবধানে থাকবে। আপনার নামে কমপ্লেন করা হয়েছে। রাসেলের কথা চিৎকার করে মনিরুল বলল, কোন শালার সাহস হয়েছে যে আমার নামে কমপ্লেন করেছে? গুলশান রহমান যারা মেয়ের পিছু লাগতেন আপনি। মাছ ব্যবসা করে অনেক আহমেদ দুজন এসেছিল মিসিং ডায়েরি লিখতে। তারপর রাসেল কি কথা হয়েছে সমস্ত কিছু খুলে বলল। সব শুনে মনিরুল বলল, ঠিক আছে, আমি ওই শালাকে দেখে নিব। গুলশান রহমানকে এমন অবস্থা করবো যাও কল্পনাও করতে পারবে না। আর অনিকের মাছের ব্যবসা করা ঘুচিয়ে দেব। বাপটা তো অপমান সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছে, এবার ছেলেটাকে মারবো। এদিকে অনিক আর গুলশান রহমান থানা থেকে বেরিয়ে আসে, আর সেই অফিসারের সাথে সাথে আসে। সে অনিককে বলল, ভাই, তোমার নাম কি? আকবরের কথায় অনিক বলল, জি, আমায় বলছেন? হ্যাঁ, তোমায় বলছি। আমার নাম অনিক আহমেদ। তুমি কি করো? মাছ ব্যবসা করি। খুব ভালো, তোমাকে দেখে খুব ভালো লাগলো। আজকাল কেউ কারো দুঃখের পাশে থাকে না, কিন্তু ওনার বিপদে যেভাবে ওনাকে সাহায্য করেছো, সত্যি তোমার তুলনা হয় না। তারপর একটু থেমে অনিককে বলল, আমার নাম আকবর মির্জা। আমি একজন আর্মি অফিসার। আপাতত সেকান্দারাবাদে পোস্টিংয়ে আছি। তোমার কি ইচ্ছা আছে দেশের জন্য কাজ করার? আকবরের কথা শুনে অনেক হাসতে হাসতে বলল, কি বলছেন স্যার? আমার কতদিনের স্বপ্ন আমি দেশের সেবা করব। জানি না সেই সুযোগ আসবে কিনা। তোমাকে দেখে মনে হচ্ছে বয়স 18 কি 19, তাই তো? স্যার, 19 বছর। পড়াশোনা? ইংলিশ অনার্স করছি। খুব ভালো। এই সময় আর্মিতে ছেলে নেওয়া হচ্ছে, যোগাযোগ করে ফেলো। আশা করি সুযোগ পেয়ে যাবে। তারপর পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে দিয়ে বলল, আমার ঠিকানা রেখে দাও, এতে আমার ফোন নাম্বার লেখা আছে। যদি কখনো কোনো রকম সাহায্য লাগে তুমি আমাকে বলবে। আমার তরফ থেকে তোমাকে যতখানি সাহায্য করার দরকার আমি ততটাই করব। ভালো থাকবে, গুড বাই, এখন আসি। কথাটা বলে আকবর মির্জা চলে যায়। গুলশান রহমান অনেককে বলল, বাবা, এর সুযোগ হাতছাড়া করো না। আমি তো জানি তোমার স্বপ্ন আর্মিতে কাজ করা। দেখো, আল্লাহ হয়তো এবার তোমার ইচ্ছা পূরণ করবে। চাচা, মনে হয়। অনেক গুলশান রহমানকে তার বাড়িতে দিতে এসেছে। অনেককে দেখে মিথিলা বলল, অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি এবার আপুকে খুঁজে পাওয়া যাবে। মনে হয় না পুলিশ সাহায্য করবে।
আমাদের নিজেদেরকে উদ্যোগ নিয়ে এই কাজ করতে হবে। তবে তুমি চিন্তা করো না, আমি দায়িত্ব নিচ্ছি তোমার আপুকে নিরাপদে তোমাদের কাছে ফিরিয়ে দেব। আপনি কিন্তু কিভাবে? এখন আসছি, পরে কথা বলবো। অনেক যখন বাড়ি ফিরছিল রাস্তায় রাজন দাঁড়িয়েছিল। অনেককে দেখে রাজন বলল, তোকে যে বললাম থানায় যাবি না, তুই কি করতে থানায় গিয়েছিলি? চাচা তার মেয়েকে খুঁজে পাচ্ছে না, তাই তো গিয়েছিলাম। এবার মেয়েকে খুঁজে পেয়ে যাবে। পুলিশ তো চেষ্টা করবে বলেছে। তখন পাশ থেকে মনিরুল বলল, পুলিশ ওই রকম চেষ্টা করবে, তবে আয়রাকে পাওয়া যাবে না। তুই এখন নাকে তেল দিয়ে ঘুমা গিয়ে যা। বাড়িতে এসে অনেক তার মাকে আর্মিতে কাজের ব্যাপারে সব কথা খুলে বলল। অনেকের মুখ থেকে সব কথা শুনে তার মা মায়া বেগম বলল, দেখ বাবা, সুযোগ যদি আসে হাতছাড়া করিস না। যদি চান্স পেয়ে যাস তুই চাকরি করবি। মায়ের কথা শুনে অনেক মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি যদি চাকরি করতে চলে যাই, তুমি পারবে তো 2 ভাই বোনকে মানুষ করতে? হ্যাঁ বাবা, আমি ঠিক ম্যানেজ করে নেব, তোকে চিন্তা করতে হবে না। আমি রায়হানকে বলবো বাজার থেকে মাছ কিনে নিয়ে আসতে, আর মোড়ের মাথায় বসে বিক্রি করব। এখন তো অনেক বাড়ির মেয়েরা কাজ করে, ওই জায়গাটা তো আর মনিরুলের বাপের কেনা নয়, ওরা কিছু করতে পারবে না। মার কথা শুনে অনেক বলল, হ্যাঁ মা, তাই হবে। আমি রায়হানকে বলে দেব। রায়হান হলো অনিকের বন্ধু। রায়হানের মা নেই, রায়হান চা বিক্রি করে, আর অনিকের মাকে সে খুব ভালোবাসে। আর মায়া বেগম রায়হানকে নিজের ছেলের মতো ভালোবাসে। এদিকে সারাফাত হাসান মনিরুলকে বলছেন, আমি বুঝতে পারছি না এই মেয়েটাকে কেন তুই ক্লায়েন্টের কাছে পাঠাচ্ছিস না। না বাবা, আমি আয়রাকে কোথাও পাঠাবো না। আমি ওকে ভালোবাসি, আমি চাই না মেয়েটার ক্ষতি হোক। মেয়েটার ক্ষতি করতে তুই কি বাকি রেখেছিস? আজ কতদিন মেয়েটাকে বন্দি করে রেখেছিস? আমি প্রতিদিন যাই মেয়েটার যত্ন নিতে। দেখো, তোমাকে আজকে সোজা কথা বলে দিচ্ছি, ভালোবাসা করো আর যাই করো, এই মেয়ে কিন্তু এই বাড়ির বউ হবে না। ওকে ওই বাগান বাড়িতেই রক্ষিত করে রেখে দেবে। সে তখন দেখা যাবে। এখন শুধু ওই মেয়েটার দিকে তোমার নজর যেন না যায়। ওবারে তুমি যার সাথে যাই খুশি করতে পারো, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আয়রার গায়ে হাত দেওয়া যাবে না। সারাফাত হাসান মেয়েদেরকে তুলে নিয়ে আসা আর বড় বড় ক্লায়েন্টের কাছে যায়, সে মোটা অঙ্কের টাকা পায়। তার ছেলে মনিরুল তাকে এই ব্যাপারে সাহায্য করে, কিন্তু আয়রার ক্ষেত্রে মনিরুল তার বাবাকে এই কাজ করতে দেবে না। আয়রাকে যেদিন সে প্রথম দেখে সেই দিনই তার ভালো লেগে যায়। তারপর থেকে তাকে প্রপোজ করতো, কিন্তু আয়রা রাজি হয়নি। শেষে একদিন সারাফাত হাসানকে বিষয়টা বললে সে মেয়েটাকে তুলে আনতে বলে। সারাফাত হাসানের উদ্দেশ্য ছিল মেয়েটাকে ক্লায়েন্টের কাছে পাঠাবে, কিন্তু বেঁকে বসে মনিরুল। এদিকে অনেক আর্মির পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে জমা দেয়। সে আকবর মির্জাকে ফোন করে আর বলল, স্যার, আমি আর্মির জন্য ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। মা আমাকে অনুমতি দিয়েছে। মায়ের ইচ্ছা আমি দেশের হয়ে কাজ করি। তোমার মা একজন মহৎ মহিলা। তুমি যার সন্তান, সে মা কখনো খারাপ হতে পারে না। তুমি চিন্তা করো না, তুমি যখন ফর্ম ফিল আপ করেছো তুমি নিশ্চয়ই চাকরিটা পাবে। অনেক ধন্যবাদ স্যার আমাকে সাজেশন দেওয়ার জন্য। আজকে অনেক রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় মিথিলা স্কুল থেকে ফিরছিল। মিথিলাকে দেখে অনেক দাঁড়িয়ে পড়ে আর বলে, কেমন আছো মিথিলা? ভালো নেই, কতদিন হয়ে গেল আপুর কোনো খোঁজ পাচ্ছি না। থানায় গেলেন, পুলিশে তো কিছু করছেই না। আর আপনি বললেন সব হয়ে যাবে, অথচ এখনো পর্যন্ত কিছুই হচ্ছে না। চিন্তা করো না মিথিলা, একটু সময় লাগবে। আপনি কি আলাদিনের আশ্চর্য প্রদীপ যে হুট করে আমার আপুকে খুঁজে বের করবেন? ঠিক তা নয়, তবে অনেককে কথাটা শেষ করতে দিল না। তার আগে মনিরুল অনেকের জামার কলার ধরে বলল, এই, তুই রাস্তায় দাঁড়িয়ে এই পিচ্চি মেয়েটার সাথে প্রেম করছিস? হঠাৎ মনিরুলকে দেখে মিথিলা ওখান থেকে চলে যায়। আর অনেক বলল, সাহেব আপনি কি বলছেন? ও তো গুলশান চাচার মেয়ে। আমি জিজ্ঞাসা করছিলাম চাচির শরীর কেমন আছে। একদিন বাড়িতে গিয়ে দেখেছিলাম চাচি অসুস্থ, তাই জানতে চাইছিলাম। তা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে পারিস তো রাস্তায় কিসের কথা, হ্যাঁ? দেখা হয়ে গেল, তাই জানতে চাইলাম। আর থানায় যাবি না, তোরা আয়রাকে কখনো খুঁজে পাবি না। সে দেখা যাবে, যেখানেই থাক ঠিক খুঁজে আনবো। তুই কি করে খুঁজবি? যখন আনবো তখন দেখতে পাবেন। অনেকের কথা শুনে মনিরুল খুব রেগে যায় আর তাকে মারধর করতে শুরু করে আর বলে, শালা,
তোর তো খুব সাহস দেখছি। তখন পাশ দিয়ে অনেকের বন্ধু রায়হান যাচ্ছিল, ছুটে এসে অনেককে ধরে ফেলে আর কিছু না বলে অনেককে বাড়ি নিয়ে আসে। এসে অনেকের মা মায়া বেগমকে বলল, চাচি একটু বরফ দাও অনিককে, ওই মনিরুল ওকে মেরেছে। অনেকের কথায় মায়া বেগম কান্না শুরু করে দেয় আর বলে, কেন বাবা, তুই ওদের সাথে লাগতে গেছিস? তুই তো ওদের সাথে পারবি না। তোর ক্ষমতা কতটুকু? ওরা তোর বাবার কত ক্ষতি করেছে, আবার তোর যদি কিছু করে। তখন পাশ থেকে অনেকের ছোট বোন কণা বলল, মা কান্না করবে না, ওরা বড় ভাই আর কিছু করতে পারবে না। ওই দুষ্টু লোকেদের আল্লাহ শাস্তি দিবে। মেয়ের কথায় মায়া বেগম বলল, আল্লাহ কবে শাস্তি দেবে? আর যে ধৈর্য ধরতে পারছি না। ওরাই তোর বাবার বুকে লাথি মেরেছিল। সেদিন তোর বাবা খুব কষ্ট হয়েছিল। আর সেদিন রাতেই তোর বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। ওদের অনেক পয়সা আছে, ওদের পার্টির ক্ষমতা আছে, আমরা খেটে খাওয়া গরিব মানুষ। মায়ের কথা অনেক বুঝতে পেরে মাকে বলল, মা তুমি শান্ত হও, কান্না করো না, ওরা আমার কিছু করতে পারবে না। তুই কি গুলশান রহমানের বড় মেয়েকে পাওয়া যাচ্ছে না, তার জন্য থানায় গেছিলিস বলে মনিরুল তোর সাথে এরকম করলো? হ্যাঁ মা। ওই বাপ বেটা ওরা মানুষকে ভালো থাকতে দেবে না। কিন্তু বাবা, তুই সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছিস, যদি কিছু হয়ে যায় তখন আবার চাকরিতে সমস্যা হবে। আমার কিচ্ছু হবে না মা, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। না বাবা, ওরা ভয়ঙ্কর, ওরা সব কিছু করতে পারে। তোর বাবার বুকে লাথি মেরেছিল মনিরুল দোকানটা তোলার জন্য। তোর বাবার দোকানটা তুলতে চাইছিল না। তোর বাবা রাস্তার এক পাশে বসে মাছ বিক্রি করতো, শুধু রাস্তাটা পার্টির অফিসের জন্য বড় করতে চাইছিল, বড় গাড়ি যাবে বলে। সেজন্য মনিরুল তোর বাবার বুকে লাথি মেরেছিল। তোর বাবা সেদিন এসে খুব কান্না করছিল আর বলছিল, "একটা ছোট ছেলে, সে আমার বুকে লাথি মারলো। আমি আর বাঁচবো না মায়া, এই অপমান আমি সহ্য করতে পারছি না। সারা জীবন কারোর সাথে 10 পয়সা নিইনি, সারা জীবন পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে মানুষ করেছি, আর আজকে এই অপমান। তবু আমি ওদের পার্টিকে চাঁদা দিই, তবু ওরা আমাকে অপমান করলো।" এরকম আর অনেক কথা তোর বাবা বলতে লাগলো। তারপর আমি তাকে সান্ত্বনা দিলাম, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সেদিন রাতেই তোর বাবা মারা গেল। আসলে ওই অপমানটা তোর বাবার বুকে গেঁথেছিল। মায়ের কথা শুনে অনেক অবাক হয়ে গেল, কারণ এসব কথা তার মা কখনো বলেনি। তাই সে বলল, মা, বাবাকে যে মেরেছিল তুমি এসব কথা কখনো বলনি। বলিনি তোরা কষ্ট পাবি বলে। আবার সেই রাতে তোর বাবা মারা গেল। তারপর আমার মাথা ঠিক ছিল না। তারপর একটু থেমে মায়া বেগম বলল, বাবা, তুই সাধারণ একটা মানুষ, তুই ওর সাথে পেরে উঠবি না। আমি বলছি ওর সাথে ঝগড়া করিস না। চাচা খুব ভালো মানুষ মা, মেয়েটাকে খুঁজে পাচ্ছে না, তাই আমি ওদের সাহায্য করছি। এখানে আমার দোষ কোথায় বলো? আমি জানি বাবা, পুলিশ এতে কিচ্ছু করতে পারবে না। পার্টির ক্ষমতা আছে বলে এরা অত্যাচার করে যাচ্ছে। এদিকে শরাফত হাসানের কাছে খবর আছে তাদের নামে থানায় কমপ্লেন করা হয়েছে, তাই পার্টি ওদেরকে আর কোনো পদে রাখবে না। শরাফত হাসান মনিরুলকে বলল, মনিরুল, পার্টির উপর মহল থেকে খবর এসেছে আমাদের নামে থানায় কমপ্লেন করা হয়েছে। পার্টি আর আমাদেরকে পদে রাখতে চাইছে না। তুই এক কাজ কর, গুলশান রহমানকে কমপ্লেন তুলে নিতে বল। ঠিক আছে বাবা, আজকে আমি কথা বলবো, তবে তুমি আয়রার কোনো ক্ষতি করবে না। দেখ, তুই মেয়েটার জন্য এবার পাগল হয়ে যাবি। কি দরকার মেয়েটাকে বাঁচিয়ে রাখার? মেয়েটাকে মেরে ফেললেই তো সমস্যার সমাধান হয়ে যায়। বাবার কথা রেগে যায় মনিরুল আর বলে, বাবা, ওরে নিয়ে একটাও কথা বলবে না, খুব তাড়াতাড়ি ওকে তোমার বৌমা বানাবো। দেখ মনিরুল, পার্টির চেয়ে বড় আমার কাছে কেউ নেই, তাই তার জন্য আমাকে যতটা নিচে নামতে হয় আমি ততটাই নিচে নামবো। ওই মেয়ের জন্য যদি আমার কোনো ক্ষতি হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, আর তোমাকেও ছাড়বো না। আর ভুলে যাব তুই আমার সন্তান, কতটা ভালো করে মনে রাখিস। এই মুহূর্তে কেন তা তুলে দিতে বল, আর মেয়েটাকে মেরে ফেল। না বাবা, ভুলেও ওই কাজ করবে না। আমি ওই অভিযোগ তুলে নিতে বলতেছি, তবে ওই মেয়ের গায়ে যেন আঁচ না পড়ে। তারপরের দিন মনিরুল দলবল নিয়ে গুলশান রহমানের বাড়িতে যায় আর হুমকি দিয়ে বলে, চাচা 24 ঘন্টার মধ্যে কমপ্লেন তুলে নেবে, তা না হলে তোমাদের কাউকেই বাঁচিয়ে রাখবো না, সবগুলোকে খুন করে ফেলবো। ঠিক তখনই সেখানে আসে মিথিলা। মিথিলাকে দেখে মনিরুল বলল, চাচা, এটা তোমার ছোট মেয়ে, তুমি যদি কমপ্লেন না তোলো তোমার এই ছোট মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে, আর এমন অবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারবে না। কথাটা বলে মনিরুল চলে আসে। তার কিছুক্ষণ পর অনেক তাদের বাড়িতে যায়। অনেককে দেখে গুলশান রহমান কান্না শুরু করে দেয় আর বলে, বাবা, মনিরুল এসেছিল,
আর আমাকে 24 ঘন্টা সময় দিয়ে গেছে যেন অভিযোগটা তুলে নেই। তা না হলে ওরা আমার ছোট মেয়ে মিথিলাকে তুলে নিয়ে যাবে। গুলশান রহমানের কথা তার মেয়ে মিথিলা বলল, বাবা তুমি চিন্তা করো না, ওরা আমার কিছুই করতে পারবে না। আর যেখান থেকেই পারো আপুকে খুঁজে বের করো। তখন পাশ থেকে অনেক বলল, চাচা ঠিক কথা বলেছে, অভিযোগটা তুলে নিয়েই ভালো। আমাদেরকে তোমার নিরাপত্তার কথা ভাবতে হবে। অনেকের কথা মিথিলা রেগে যায় আর বলল, এই আপনি কেমন বেটা ছেলে? আপনার মধ্যে সাহস নেই, আবার আপনি আর্মিতে পরীক্ষা দিচ্ছেন। মিথিলার কথা শুনে অনেক হাসলো আর বলল, তুমি যেটা ভাবছো সেটা নয় মিথিলা, তুমি বুঝতে পারছো না ওদের সাথে আমাদের লড়তে গেলে ক্ষমতা লাগবে। এখন আমাদের কাছে কি ক্ষমতা আছে বলো? তাছাড়া ওদের সাথে লড়াই করতে গেলে ঠান্ডা মাথায় করতে হবে। লড়াই করব, লড়াই করে বাঘের মুখ থেকে আপুকে ছিনিয়ে নিয়ে আসব। যদি আপনি পারেন তাহলে জানাব আপনি পুরুষ মানুষ। ওইভাবে হবে না মিথিলা, ওদেরকে জব্দ করতে হলে আমাদেরকে অন্য পথ ধরতে হবে। এখন এই মুহূর্তে আমরা কিচ্ছু করতে পারবো না। অন্য পথ? কি পথ ধরবেন? এটা সিক্রেট মিথিলা, তোমায় বলা যাবে না। তবে একটা কথা, তোমার আপু যেখানেই থাকুক, তোমার আপুকে নিরাপদে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। শুধু আমাকে একটু বিশ্বাস করো। অনেক আজকে মনিরুলের আরেক চেলা জালিমকে ধরলো আর তাকে কিছু পয়সা খরচ করে মদ খাওয়াবে ঠিক করলো আর বলল, চল জালিম, আজকে মদ খেতে যাব। অনেকের কথা শুনে অবাক হয়ে জালিম বলল, তুই কি বলছিস ভাই? তুই তো মদ খাস না, তুই তো ভালো ছেলে, আমাদের মতো নষ্ট ছেলে নয়। জালিমের কথা অনেক বলল, বুঝলি, আমি ঠিক করেছি আর ভালো ছেলে হব না। ভালো ছেলে হলেই কোনো সম্মান পাওয়া যাবে না। তাই এবার থেকে আমি মদ খাবো, ফুর্তি করব, আর ওই মনিরুলের সাথে কাজ করব। কালকেই আমি তোদের খাতায় নাম লেখাবো। চল আজকে একটু রিল্যাক্স করি। তারপর অনেক জালিমকে নিয়ে একটা বারে যায়, অনেক মদ খাওয়ায় আর নিজে মদ খাবার অভিনয় করে। তারপর জালিমকে একটা নির্জন জায়গায় নিয়ে যায় আর বলে, চল আজকে একটু ফুর্তি করব। তোর হাতে কোনো মেয়ে আছে? মেয়ের কথা শুনে জালিমের চোখ জ্বলজ্বল করে উঠল। সে বলল, মেয়ে তো আছে, মনিরুলের মেয়েটাকে ওর বাগান বাড়িতে বন্দি করে রেখে দিয়েছে, যার সন্ধান আমি ছাড়া কেউ জানে না। ওখানে প্রতিদিন মনিরুল যায়, মেয়েটারে খাবার খাওয়ায়। মনিরুল শখের জিনিস ওটা, কারো হাত দেয়া নিষেধ। সারাফাত হাসান ভেবেছিল মেয়েটাকে ক্লায়েন্টের হাতে তুলে দেবে, কিন্তু মনিরুল আপত্তি করলো আর বলল এই জিনিস কেবল তার ব্যবহারের জন্য। তাই মেয়েটাকে আজ পর্যন্ত কেউ ছুঁয়ে দেখেনি, একমাত্র আমি ওখানে যাওয়ার আশা করি। জালিমের কথা শুনে অনেক বলল, তাতে কি হয়েছে? তুই যখন ঠিকানা জানিস তখন সমস্যা নেই। মনিরুল জানতে পারবে না। তুই চল, এখন আমাদের সাথে আমরা কাজ করব, চলে আসবো। ওখানকার চাবি কেটে তোর কাছে আছে? চাবিকাঠি না থাকলেও ওই রকম নকল চাবি আমি তৈরি করেছি, ওটা দিয়ে ভেতরে ঢোকা যাবে। কেন নকল চাবি তৈরি করেছিস? মেয়েটাকে খুব সুন্দর দেখতে, আমার লোভ ছিল। অনেক দিন থেকে হাত দেব ভেবেছিলাম, কিন্তু শালার জন্য আমি সুযোগ করতে পারছি না। কেউ জানতে পারবে না। তুই চল, আজকে তুই চল আমার সাথে, আমি সুযোগ করে দেব। কথাটা বলে অনেক জালিমকে নিয়ে সেই ঠিকানায় যায়। গেটে দরজা খুলে ভেতরে ঢোকে। তারপর রুমে গিয়ে দরজা শব্দ হতেই আয়রা ভয় পেতে থাকে আর ভিতর থেকে বলতে থাকে, ভেতরে কেউ আসবে না, এলে আমি মেরে দেব। আয়রার কথা অনেক বলে, দরজা খোলো আয়রা, আমার নাম অনেক। তোমার বাবা যেখানে কাজ করে আমি সেখানে মাছ নেই। তোমার বাবা আমাকে পাঠিয়েছে। তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব আর খুব নিরাপদ জায়গায় রেখে দেব, যার সন্ধান ওই মনিরুল কখনো জানতে পারবে না। প্লিজ আয়রা, দরজা খোলো। আল্লাহর দোহাই তুমি আমাকে বিশ্বাস করো। অনেকের কথা শুনে আয়রা বুঝতে পারে তার বাবার মুখ থেকে অনেকবার সে অনেকের নাম শুনেছে। তারপর আয়রা দরজা খুলে দেয় আর অনেককে দেখে কান্না শুরু করে দেয় আর বলে, ভাইয়া আপনি এসেছেন? কোনো কথা নাই, তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। আয়রা তখন জালিমের দিকে তাকায়। সেটা দেখে অনেক বলল, ও ঘুমিয়ে পড়েছে, ওকে আমি ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ওটা এখন ঘুম ভাঙবে না। তুমি তাড়াতাড়ি করে চলো এখান থেকে।
তারপর আয়রা অনেকের সাথে চলে যায়। অনেকের বন্ধু আরশাদের বয়স্ক দাদি দাদি গ্রামে থাকে, ওর ছেলেরা বাইরে থাকে, আর বয়স্ক বাবা মা ছেলেদের কাছে যেতে চায়নি, ওরা ওদের গ্রামের বাড়িতে থাকে। অনেকের বন্ধু তার বাবা মার সাথে দিল্লিতে থাকে, অনেক আগেই তার বন্ধুর সাথে কথা বলে রেখেছিল। অনেক বন্ধু দাদিকে বলল, দাদি, এই মেয়েটাকে আপনাদের কাছে রেখে যাচ্ছি, একটু খেয়াল রাখবেন যেন ওর কোনো ক্ষতি না হয়। অনেকের কথা শুনে দাদি সাবিলা বেগম অনেককে বলল, তোর কোনো ভয় নেই অনেক, ওরা এই মেয়ের কিছু করতে পারবে না। আমরা থাকতে এই মেয়ের গায়ে কেউ হাতেই দিবে না। দাদি, আমি টাকা পাঠাবো, আপনাকে চিন্তা করতে হবে না। আমি বলেছি টাকার কথা, টাকার চিন্তা করতে হবে না। ও যদি আমার নিজের নাতনি হতো তখন কি হতো? তাছাড়া আমার ছেলেরা টাকা পাঠায়, টাকার অভাব নেই। ও এখানে নিরাপদে থাকবে, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। তারপর অনেক আয়রার উদ্দেশ্য বলল, এরা ভালো মানুষ, তোমার কোনো চিন্তা নেই। এরা তোমাকে নিজের পরিবারের মতোই যত্ন করবে। আর আমার ফোন নাম্বার রেখে দাও, যদি কিছু অসুবিধা হয় তুমি আমায় ফোন করবে। কথাটা বলে অনেক ওখান থেকে চলে আসে। এদিকে মনিরুল জালিমকে ফোন করলে দেখে জালিমের ফোন সুইচ অফ। মনিরুল চিন্তা করতে থাকে, কারণ সেদিন পার্টির কাজ থাকে, সে ওই বাড়িতে আসেনি। তারপরের দিন সকালে গেলে সে আয়রাকে খুঁজে পায় না। তারপর সে গুলশান রহমানের বাড়িতে যায়, গিয়ে বলে, চাচা, তোমার মেয়ে ফিরে এসেছে। মনিরুলের কথা শুনে ফারিয়া বেগম চিৎকার করে কান্না করে ওঠে আর বলে, আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে এখানে আমাদের সাথে নাটক করা হচ্ছে। আমরা মেয়েকে পাইনি বলে আমাদের মন খারাপ, আর এখন মিথ্যা কথা বলতে এসেছো। তুমি যেখান থেকে পারো আমার মেয়েকে নিয়ে এসো। মনিরুল বাড়ির ভেতর গিয়ে খুঁজলো, কিন্তু পেল না। দেখলো মিথিলা খুব কান্না করছে। মনিরুল এবার চিন্তায় পড়ে গেল, কারণ এদের ক্ষমতা সেরকম নেই যে তার সঙ্গে টক্কর দেবে আর ওই জায়গা থেকে মেয়েটাকে নিয়ে আসবে। তারপর মনিরুল অনেকের কাছে যায় আর অনেককে বলে, অনি, তুই জানিস আয়রা কোথায়? আয়রা বলতে অনেক জিজ্ঞাসা করলো, আয়রা বলতে সাহেব, আপনি গুলশান চাচার বড় মেয়ের কথা বলছেন? হ্যাঁ, মেয়েটাকে এক জায়গায় আমি রেখে দিয়েছিলাম, কিন্তু আজকে গিয়ে আর দেখতে পাইনি। আমি জানি না সাহেব, সেদিন আপনার কথা মতো গুলশান চাচার সাথে গিয়ে কমপ্লেন করে নিয়েছিলাম, তারপর থেকে আর খবর রাখিনি। তাছাড়া আমি চাকরি পেয়ে গেছি, চলে যাচ্ছি, এখন সেই সব নিয়েই ব্যস্ত আছি। বুঝতে পারছি না, মেয়েটা তো এখানেই ছিল, কে মেয়েটাকে নিয়ে গেল? চাবিকাঠি তো শুধু আমার কাছেই থাকে। শুধু জালিম ছাড়া কেউ জানতো না যে আয়রা কোথায়। জালিম এই কাজ করবে না, ওকে আমি বিশ্বাস করি। আর বাবা তো জানে না আমি আয়রাকে কোথায় লুকিয়ে রেখেছি। মনিরুল চলে যায়। অনেক চুপ করে বসে থাকে। সেটা দেখে মায়া বেগম বলল, মন খারাপ কেন বাবা? চাচাকে তুই বিচার দিতে পারলি না বলে? বিচার তো চাচা সঠিক সময়ই পাবে। কতদিনের স্বপ্ন মা, আমি আর্মিতে চাকরি করব, আমি দেশের সেবা করব, আর আজকে সেটা পূরণ হতে যাচ্ছে। তাই আমার খুব আনন্দ লাগছে, সেটাই মনে মনে ভাবছিলাম। হ্যাঁ বাবা, তোর অনেক দিনের স্বপ্ন আর্মিতে চাকরি করবি, আর আজকে সেটা সফল হতে যাচ্ছে। তাই মন খারাপ করিস না। আমি মা হয়ে বলছি, তোর ভালো হবে, তুই ভালোভাবেই তোর ট্রেনিং কমপ্লিট করবি। এদিকে আয়রাকে খুঁজে না পেয়ে মনিরুলের মাথা খারাপ হয়ে যায়। সে বাড়িতে এসে তার বাবাকে বলে, বাবা, সত্যি করে বলো তুমি আয়রাকে কোথায় লুকিয়ে রেখেছো? মনিরুলের কথা অবাক হয়ে শারাফাত হাসান বলল, তুই কি বলছিস? আমি কি করে জানবো আয়রা কোথায়? তুই তো ওকে তোর জায়গায় রেখে দিয়েছিস। তুমি মিথ্যা বলছো বাবা। তুই বিশ্বাস কর বাবা, আমি মিথ্যা বলছি না, আমি সত্যি জানি না আয়রা কোথায়। তুই বলেছিস ওকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছিস, আমি সেটুকুই জানি, কখনো আমি ওখানে যাইনি। বাবার কথা শুনে মনিরুল বাবার জামার কলার ধরে বলল, শয়তান লোক তুমি, সব জানো। যদি আমার আয়রার কোনো ক্ষতি করো, আমার চাইতে খারাপ কেউ হবে না, আর আমি ভুলে যাব তুমি আমার বাবা। ছেলের কাণ্ডে অবাক হয়ে যায় শারাফাত হাসান। সে ছেলেকে বলে, সামান্য ওই মেয়েটার জন্য তুই আমার গায়ে হাত তুলবি? তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমি গায়ে হাত তুলবো। আমি কাউকে মানবো না, না মানবো না তোমাদের পার্টিকে, না মানবো তোমাকে। ওই মেয়েকে যদি আমি না পাই, কাউকে ভালো থাকতে দেব না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি, আর কখনো আমার বাড়িতে আসবি না। তোর মতো ছেলে আমার বাড়িতে কোনো জায়গা নেই। এমনিতেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। তোমার মতন শয়তান লোকের ছেলে আমি হতে চাই না। তোমার বাবা যে তোমাকে কি জন্ম দিয়েছে তারাই জানে। তুমি বাবা নামের কলঙ্ক। তুমি আমাকে খারাপ কাজ করতে বাধ্য করছো, আমার মাথায় নানা রকমের নোংরা কথা ঢুকাচ্ছ। তুমি বাবা নয়, তুমি শয়তান।
তারপর মনিরুল কান্না করতে করতে বলল, আমি মেয়েটাকে ভালোবাসি বাবা, আমি ওকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছি, আর তুমি তা হতে দিলে না। তোমার ভালো হবে না বাবা, তুমি কখনো ভালো থাকবে না। আমার ভালোবাসাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছো, আল্লাহ তোমায় ক্ষমা করবে না। কথাটা বলে মনিরুল বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। সে আয়রার খোঁজে আবার যায় গুলশান রহমানের বাড়ি, কিন্তু সেখানে গিয়ে তাকে খুঁজে পায় না। দেখতে দেখতে আরো কিছুদিন চলে যায়। এদিকে অনেকের কাশ্মীরের ট্রেনিং কমপ্লিট হয়, তারপর সে জয়পুরে আসে। দেখতে দেখতে অনেকের চাকরি জীবনে 6 বছর হয়ে যায়। এই 6 বছরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়। হঠাৎ করে অনেকের মা অসুস্থ হয়ে মারা যায়। অনেক চেয়েছিল 2 ভাই বোনকে নিজের কাছে রাখতে, কিন্তু তারা কেউ রাজি হয়নি। তাদের পড়াশোনার জন্য অনেক তার খালাকে বাড়িতে নিয়ে আসে এবং 2 ভাই বোনের দায়িত্ব দেয়। সকালবেলা ফোনের রিংটোনে ঘুম ভেঙে যায় অনেকের। দেখে তার বোন ফোন করেছে। সে ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করার বলে, হ্যাঁ বল, কেমন আছিস? হ্যাপি বার্থডে ভাইয়া। মনে আছে তোর আজকের দিনটা? তুই পৃথিবীতে এসেছিস। মা প্রতি বছর এই দিনটাকে কত আনন্দ করে, আর আজকে মা আমাদের মাঝেই নেই। ও, আমার তো মনেই ছিল না। নিজের জন্মদিন ভুলে গেলে চলবে? এবার বল ভাইয়া, তুই কবে বাড়ি আসবি? খুব তাড়াতাড়ি আমার ওখানে পোস্টিং হচ্ছে। এবার থেকে বাড়ির কাছাকাছি থাকবো, ওখানেই ডিউটি করব। খুব ভালো ভাইয়া। ভাইয়া তোকে যে জন্য ফোন করেছিলাম, রহিমা খালার দেশের বাড়ি যেতে চাইছে। ওর একটা ভাইপোর বিয়ে আছে, ও আমাকেও নিয়ে যেতে চাইছে। আমার যাওয়ার ইচ্ছে নেই, আর এদিকে ছোট ভাইয়া তার ব্যবসা নিয়েই ব্যস্ত। কিছু বললে তা শোনার সময়ই নেই। আমার কাছে কোনো টাকা নেই, কি করে বিয়ে বাড়ি যাব? আর যদি বিয়ে বাড়ি যাই, তাহলে আমাকে কিছু টাকা পাঠা, আমার কিছু পোশাক কিনতে হবে। ঠিক আছে, আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। আর তুই রহিমা খালার সাথে যাবি, তবে থাকবি না, চলে আসবি। বাড়ি ফাঁকা রেখে কোথাও যাওয়ার ঠিক না। তোরা তো আমার বিয়ের জন্য ছেলে দেখছিস, তা আমি তো বাড়ি থেকে চলে যাব, তখন তো বাড়ি ফাঁকা হয়ে যাবে। তার আগে তোর বিয়ে দিয়ে দেব। বিয়ে তো করব, আগে তোর বিয়ে হয়ে যা, তারপর বিয়ে করব। ঠিক আছে, তুই এবার বাড়িতে আয়, তোর বিয়ে দিয়েই তবেই ছাড়বো। মা মারা যাওয়ার সময় আমাকে দায়িত্ব দিয়ে গেছে, তুই 2 ভাইয়ের দায়িত্ব তোর কাছে। তুই শুধু ছোট বোন নয়, ওদের অভিভাবক। ওদেরকে ভালো রাখার দায়িত্ব তোর, তাই আমি তোদেরকে ছেড়ে যেতে পারবো না। আমার 2 ভাবি এলে তবেই আমি এই সংসার ছেড়ে যাব। কথাটা বলে কণা ফোনটা কেটে দেয়। এদিকে অনেকের বন্ধু আশিক অনেককে বলল, কার সাথে কথা বলছিস? আশিকের কথা অনেক বলল, আমার বোন ফোন করেছিল, কবে বাড়ি যাব জানতে চাইছিল। আর আজকে আমার জন্মদিন, তার জন্য আমাকে শুভেচ্ছা জানালো। অনেকের কথা শুনে আশিক বলল, ও কংগ্রাচুলেশন। তুই বলবি তো হ্যাপি বার্থডে? তা কখন টিপ দিচ্ছিস? আজকে রাতেই দেব। মিথিলা ভাবির সাথে কথা বলেছিস? না, বলা হয়নি, ও জানে না আমার আজকে জন্মদিন। জানিয়ে দে ভাবিকে। জানাবো পরে। বোন বলছিল কবে বাড়ি যাব, আমি বললাম ছুটি পেলে তবে দেখা যাবে। কবে ছুটি পাই? এখন মনে হয় না ছুটি পাবি। কেন ছুটি পাবো না? সকালে হালিম স্যার বলেছিল ওদের কাছে খবর এসেছে কিছু জঙ্গি এলাকায় ঢুকে পড়েছে। তারা হসপিটালের রেল প্ল্যাটফর্মে কোনো এক সময় হামলা করতে পারে। তাদের নাকি এক জঙ্গি বন্দি আছে, তাকে মুক্তি দিতে বলছে। সরকার নাকি দিতে রাজি নয়, তাই আমাদের যে কোনো সময় তৈরি থাকতে হবে। তাই মনে হয় না যে ছুটি তুই পাবি। যেটা অর্ডার আসবে সেটাই করতে হবে। সেরকম হলে ছুটি নেব না। দেশের সেবা সবার আগে। কিছুদিন যাবৎ সরকারের কাছে খবর আসছে ওদের এক জঙ্গি বন্দী আছে জেলেতে, তাকে ছাড়তে হবে। তা না হলে তারা নিরীহ মানুষের উপর আক্রমণ করতে পারে। একজন মিনিস্টারের উপর হামলা করেছিল, তার নামে 1000 কেস আছে, তাই তাকে ছেড়ে দিলে সে আবার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই কোনোভাবেই তাকে মুক্তি দেওয়া যাবে না, উপরন্তু তার সাহায্যকারী জঙ্গিদের যে কোনো উপায়ে গ্রেফতার করতে হবে। কিছুদিন পর সে জঙ্গিদের ধরার জন্য আর্মিকে সিম্পল পোশাকে রাস্তায় নামানো হয়, যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন অনিক আহমেদ। অনিক এক সন্দেহকারী ব্যক্তিকে একটা চায়ের দোকান থেকে ধরে আর তাকে জিজ্ঞেস করে, আচ্ছা ভাইয়া, আপনি দোকানে কতদিন চা খেতে আসেন? অনেকের কথা সে ব্যক্তি কোনো জবাব দেয় না। তারপর দোকানের মালিক বলল, আজ কিছুদিন হলো এই ভদ্রলোক দোকানে চা খেতে আসছে, এর আগে এই লোকটাকে দেখিনি। দোকানের মালিকের প্রশ্নের উত্তর না দিয়ে সে লোকটাকে অনেক বলল,
ভাই আমি ওই দোকানে আজকে প্রথম চা খেতে এলাম, তাই জিজ্ঞেস করছি। আমিও আপনার মতো ভিনদেশ। তারপর অনেক সেই লোকটাকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আমার ফোনটা একবার দেবেন, আমার মাকে একটু ফোন করব, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। অনেকের কথায় সে ব্যক্তি কোনো উত্তর দিল না। সে সেখান থেকে চলে গেল। অনেক ইশারা করে তার এক সঙ্গীকে তাকে ফলো করতে বলল। কিছু দূর থেকে সে তার দলের বসকে বলছিল, বস, আগে কোথায় হামলা করতে হবে? বোমাটা কোথায় রাখবো? অপর পাশ থেকে দলের বস বলল, তুই কোথায় আছিস? স্টেশনের পাশে একটা চায়ের দোকানে। একজন এসে আমার কাছে ফোন চাইছিল, তার নাকি ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে, তার মায়ের সাথে কথা বলবি। আমি দেইনি, আর আমি তার কোনো প্রশ্নেরও উত্তর দেইনি। খুব ভালো কাজ করছো। তুমি আগে প্ল্যাটফর্ম রেখে দাও, ঠিক সন্ধ্যাবেলা যেন ওটা কাজ করে। ওই সময় স্টেশনে প্রচুর লোক থাকে। ঠিক আছে স্যার। কথাটা বলে যেই ফোনটা কেটে দেয়, সাথে সাথে অনেক ও তার দলবলেরা তাকে অ্যারেস্ট করে ওখান থেকে নিয়ে চলে যায়। জেরা করে তাদের পুরো দলটাকে অ্যারেস্ট করা হয়। এই ঘটনায় ক্যাপ্টেন অনেকের সবাই প্রশংসা করতে থাকে, মিডিয়াতে দেখানো হয়। মিথিলা বুঝতে পারে এটাই তার পছন্দের মানুষ অনিক। সে রাতের বেলা অনিককে ফোন করে, অনেক ব্যস্ত থাকে, ফোন কেটে দেয়। 2 ঘন্টার পর অনেক মিথিলাকে ফোন করে, মিথিলা তখন ঘুমিয়ে পড়েছিল, তাই তার ফোন রিসিভ করতে পারেনি। তার পরের দিন মিথিলা দেখে তার ফোনে 5টা মিসড কল, যা অনিকের নাম্বার থেকে এসেছে। তারপরে অনিক একটা মেসেজ লিখেছে, ব্যস্ত থাকার জন্য ফোনটা কেটে দিয়েছিলাম, সরি, কিছু মনে করবে না। মিথিলা বুঝতে পারে। মিথিলার সাথে সাথে অনিককে ফোন করে 2 বার বাজার পরেই অনিক ফোনটা রিসিভ করার বলে, সরি মিথিলা, কালকে একটু ব্যস্ত ছিলাম। বুঝতে পেরেছি, বড় অফিসার, বড় বড় ব্যাপার। আমরা বেকার মানুষ, আমাদের কাছে অফুরন্ত সময়। এভাবে কথা বলছো কেন? আমি কি কিছু বলেছি তোমাকে? দেখলাম তো আপনাকে মিডিয়ায় দেখাচ্ছে, সবাই প্রশংসা করছে, তাই ভাবছি আপনার কাছে যাবার আর আমার সুযোগ হবে না। তুমি তো সুযোগ অনেকদিন আগেই করে নিয়েছো, আবার নতুন করে কি সুযোগ চাইছো? অনিকের কথা বুঝতে না পেরে মিথিলা বলল, কি বললেন ঠিক বুঝলাম না। বলবো, যেদিন আমি বাড়ি যাব সেদিন সবকিছু বলবো। তারপর অনেক প্রসঙ্গ পাল্টে বলল, মনিরুলের আর জিজ্ঞাসা করতে আসা তোমার আপুর কথা। হ্যাঁ, মাঝে মাঝে আসি, তবে এখন অনেক উনি বদলে গেছেন, নিজের ব্যবসা করছেন, আমাকে দেখে কেমন যেন তাকিয়ে থাকে। খুব ভালো লাগে ওনার এই পরিবর্তন। মিথিলার কথা শুনে অনেক হাসলো, তবে সে কিছু মন্তব্য করলো না। মিথিলা বলল, আপু বলছিল আপনার সাথে আপু কি কথা আছে। ঠিক আছে, আমি আয়রাকে ফোন করে নেব। তখন পাশ থেকে অনিকের বন্ধু আশিক বলে, কার সাথে কথা বলছিস? মিথিলা ভাবির সাথে? আমাকে দে, আমিও কথা বলবো। মিথিলা কথাটা শুনতে পায়। সে অনিককে বলল, কি বলেছে? আমি তোমার সাথে পরে কথা বলবো মিথিলা, এখন আমি রাখছি। কথাটা বলে অনেক ফোনটা কেটে দেয়। তারপর আশিককে উদ্দেশ্য করে বলে, তোর কি হচ্ছে? এখনই শুনতে পেয়ে গেলে কি ভাবতো বলতো? শুনলেই বা কি, ভালো তো বাসিস নাকি? বলে দিবি, তাহলেই তো মিটে যায় সমস্যা। আর তুই তো এখন বলে দিতে পারিস। এত বড় সাফল্য নিশ্চয়ই শুনেছে, তাই হয়তো ফোন করেছে। এটা তো সুযোগ ছিল তোর জন্য। এভাবে বলা যায়? ওকে সামনে না দেখে বললে কেমন লাগে? চোখে চোখ রেখে কথা বললে তবেই তো মজা। আমাদের ক্যাপ্টেন ভালোই রোমান্টিক আছে। প্রেমে পড়লে সব মানুষই রোমান্টিক হয়। এদিকে মিথিলা মন খারাপ করে বসে আছে, তার কিছু ভালো লাগছে না। ওই ঘটনার পর শুধু কয়েকবার তার আপুকে দেখেছিল, আর দেখেনি। যদি কেউ জেনে যায়, বিষয়টা ওরা গোপন রেখেছে। এখনো মনিরুল মাঝে মাঝে আয়রার খোঁজে ওদের বাড়িতে আসে। আজকে সকাল থেকে তার মনটা খুব খারাপ তার আপুর জন্য। তাকে মন খারাপ দেখে তার বাবা গুলশান রহমান বলে, মা, তোর মন খারাপ কেন? বাবা, কিছু ভালো লাগছে না, আপুর জন্য মন কেমন করছে। আজ কতদিন হয়ে গেল আপুকে দেখিনি। এখনো যেখানে আছে ভালো থাক। আল্লাহ যদি চায় তোর আপু নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসবে। বাবা, মা বলছিল শেফালি খালা ওখান থেকে ঘুরতে আসে, পরীক্ষা হয়ে গেছে, 2 দিন ঘুরে আসবো। মা তো এখন অনেকটা ভালো আছে। ঠিক আছে, তুই রেডি থাকবি, তোকে আমি দিয়ে আসবো। এদিকে বাসে করে দাদি সাবিলা বেগমের সাথে আয়রা যাচ্ছিল দাদির বাপের বাড়িতে। হঠাৎ সেই বাসে মনিরুল ওঠে। আয়রা বুঝতে পারে, মাথায় ভালো করে ওড়নাটা দিয়ে দেয়। মনিরুল অনেকক্ষণ থেকে আয়রার দিকে তাকিয়ে থাকে, কিন্তু বাসে লোক থাকা অপরিচিত মেয়ের সাথে কথা বলা তার সাহস হয় না।
মনিরুল একদৃষ্টিতে তাকিয়ে থাকে। সাবিলা বেগম বুঝতে পেরে মনিরুলকে উদ্দেশ্য করে বলল, এই সরা, আমি অনেকক্ষণ থেকে দেখছি তুই আমার নাতির দিকে তাকিয়ে আছিস। এবার যদি তাকিয়ে থাকিস তোর চোখ আমি উপড়ে নিব। সাবিলা বেগমের কথায় মনিরুল ভয় পেয়ে যায় আর সে বলল, আরে দাদি, আমি তো শুধু আপনার নাতনিকে দেখিনি, আমি তো বাসে সবাইকে দেখছি। মিথ্যে কথা বলার জায়গা পাস না। আমি সে থেকে লক্ষ্য করছি তুই আমার নাতির দিকে তাকিয়ে আছিস। যদি তাকিয়ে থাকি তাতে দোষের কি দাদি? আমাকে দেখতে শুনতে ভালো, পয়সাও আছে। যদি নাচ জামাই হয় ভালো হবে না? তুই শয়তান পোলা, আমার নাতি কেন তোকে পছন্দ করবে? জানিস আমার নাতি কত সুন্দর, আর পিছনে কত ছেলে পড়ে আছে। আমিও তো এবার থেকে পড়ে থাকবো। তোমার নাতনিকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, মনে হচ্ছে আমার অনেক দিনের চেনা। কোথায় বাড়ি আপনাদের? তোকে বলবো কেন? শয়তান পোলা, তুই একদম আমাদের সাথে কথা বলবি না। তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো গুন্ডা বদমাইশ লুচা টাইপের ছেলে। তোকে আমার পছন্দ নয়। দাদি রাগ করছেন কেন? আপনার নাতনিকে পেলে আমি ভালো হয়ে যাব, আমি কথা দিচ্ছি। ঠিক তখনই মনিরুলের ফোনটা বেজে ওঠে। মনিরুলের ড্রাইভার বলে, গাড়ি ঠিক হয়ে গেছে স্যার। ঠিক আছে, তুমি গাড়ি নিয়ে চলে যাও, আর আজকে আমি বাসে করেই চলে যাচ্ছি। মনিরুল বাসে উপস্থিত মেয়েটা সম্বন্ধে জানতে চায়, কিন্তু সাবিলা বেগম কিছু বলতে চায় না। আর এইদিকে আয়রা ভয়ে তখনও কাঁপছে। আয়রা হাত ধরে সাবিলা বেগম বলল, তুই ভয় পাস না, আমি আছি। আমি থাকতে পোলা কিছু করতে পারবে না। দাদি, তোমার নাতনি কি সত্যি ভয় পাচ্ছে?